আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান। আমি এখন স্পিচ বা ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমি ধাপ বাই ধাপ দেখাবো কিভাবে খুব সহজেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা ন্যারেশন সম্পর্কে ধারণা নিয়ে নিই। ন্যারেশন কি? বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলা হয়। এই ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা একটা উদাহরণের সাহায্যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কি তা জেনে নিই। মনে করি এ বি সি তিনজন বন্ধু। তো এ এবং বি এর মধ্যে হঠাৎ দেখা হলো। এ বন্ধু বি বন্ধুর কাছে বলল যে আমি অসুস্থ। তো এখন বি বন্ধু কি করবে? এ বন্ধুর অসুস্থতার সংবাদটা সি বন্ধুর কাছে জানাবে। তো বি বন্ধু ইচ্ছা করলে এ বন্ধুর অসুস্থতার সংবাদটা দুইভাবে জানাতে পারে। এক, এ বন্ধু তার অসুস্থতার সংবাদটা যেভাবে বলেছে সেইভাবেই বলবে, অথবা বি বন্ধু কী করবে? তার নিজের ভাষায় বলবে। তো বি বন্ধু যদি সি বন্ধুর কাছে এ বন্ধুর ওই অসুস্থতার সংবাদটা যদি এ বন্ধুর মতো বলে, তাহলে বলবে যে এ বন্ধু বলেছে আমি অসুস্থ। এখানে এ বন্ধুর কথাটি সরাসরি, অর্থাৎ এ বন্ধু যেভাবে বলেছিল সেভাবেই কি প্রকাশ পেয়েছে, তাই এটা হবে ডাইরেক্ট স্পিচ। আবার বি বন্ধু যদি সি বন্ধুর কাছে এ বন্ধুর অসুস্থতার সংবাদটা তার নিজস্ব ভাষায় বলে, তাহলে বলবে যে এ বন্ধু বলেছিল সে অসুস্থ হয়ে গিয়েছিল। এখানে এ বন্ধুর কথাটি সরাসরি ব্যক্ত করা হয়নি, বি বন্ধু পরিবর্তন করে তার নিজস্ব ভাষায় বলেছে, তাই এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা এখন ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের সংজ্ঞা জেনে নিই। বক্তার কথা অন্যের নিকট হুবহু বর্ণনা করা হলে তখন তাকে ডিরেক্ট স্পিচ বলা হয়। ইনডাইরেক্ট স্পিচ, বক্তার কথা অন্যের নিকট হুবহু বর্ণনা না করে পরিবর্তন করে বর্ণনা করা হলে তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য কতগুলা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো বোঝার সুবিধার জন্য এই নিয়মগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদেরকে এই 5টি ধাপ মুখস্থ করতে হবে অথবা জেনে রাখতে হবে। তো ইমন সেড আই রাইট এ লেটার। ইমন বলেছিল আমি একটি চিঠি লিখি। এখানে ইমনের বক্তব্যটি সরাসরি প্রকাশ হয়েছে, তাই এটা একটা ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, ইমনের কথাটাকে যখন পরিবর্তন করে প্রকাশ করা হবে তখন সেটাই হবে ইনডাইরেক্ট স্পিচ। যেমন ইমন সেড দ্যাট হি রোট এ লেটার। এখানে ইমনের মূল বক্তব্যটি সরাসরিভাবে প্রকাশ করা হয়নি, ইমনের মূল বক্তব্যটিকে পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে, তাই এটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে দুটি অংশ থাকে, একটা ইনভার্টেড কমার ভিতরে থাকে আর একটা ইনভার্টেড কমার বাইরে থাকে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য আমাদের অবশ্যই এই 5টি ধাপ অতিক্রম করতে হবে। 1 নম্বর ধাপে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নম্বর ধাপে লিঙ্কিং ওয়ার্ডস দিতে হবে। 3 নম্বর ধাপে পারসন চেঞ্জ করতে হবে। 4 নম্বর ধাপে টেন্সের পরিবর্তন করতে হবে এবং 5 নম্বর ধাপে ওয়ার্ডের পরিবর্তন করতে হবে যদি প্রয়োজন পড়ে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে 5টি ধাপ অনুসরণ করতে হবে। এই 5টি ধাপের 1 নম্বর ধাপ হচ্ছে, 1 নম্বর ধাপে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হবে সেড অথবা টোল্ড। এখানে একটি ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, হি সেড আই রাইট এ লেটার। এখানে আই রাইট এ লেটার বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ।
তাই ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি সেড হয়েছে। ডাইরেক্ট স্পিচ যদি ইম্পারেটিভ হয় তাহলে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, টেল ইত্যাদি বসে। এখানে হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার এটা ইম্পারেটিভ বাক্য, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে রিকোয়েস্টেড কথাটি বসেছে। ডাইরেক্ট স্পিচ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আস্ক বসে। এখানে হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক, আর ইউ রিডিং মাই বুক এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। ডাইরেক্ট স্পিচ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্ক বসে, এখানে তাই আস্কড বসেছে। অবজেক্টিভ হলে উইশ অথবা প্রে দিতে হবে। এখানে একটা অবজেক্টিভ সেন্টেন্স দেওয়া আছে, হি সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। তো এটার রিপোর্টিং ভার্ব হিসেবে প্রে বসেছে। ডাইরেক্ট স্পিচ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ জয়, ওয়ান্ডার, সরো, সারপ্রাইজ বসে। যেমন হি সেড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি বাক্য। এই বাক্যটা কি এক্সক্লেমেটরি হয় রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে এক্সক্লেম উইথ জয় বসেছে। 2 নম্বর ধাপে লিঙ্কিং ওয়ার্ডস দিতে হবে। তো ডাইরেক্ট স্পিচ যদি অ্যাসার্টিভ হয় তাহলে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট দিতে হবে। লিঙ্কিং ওয়ার্ডটা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। এখানে হি সেড টু মি আই অ্যাম রিডিং, এই বাক্যটি অ্যাসার্টিভ বাক্য, তাই এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দিতে হবে। তো হি সেড টু মি দ্যাট, এখানে বাক্যটি অ্যাসার্টিভ বিদায় এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসেছে। আর যদি বাক্যটি ইম্পারেটিভ হয় তাহলে লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে টু, নট টু, নেভার টু, দ্যাট বসে। যেমন হি সেড প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ বাক্য, তাই এখানে ইনভার্টেড কমা উঠিয়ে লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে। তো এখানে লিঙ্কিং ওয়ার্ড টু হবে। আর এখানে কখন টু, কখন নট টু, কখন নেভার টু, কখন দ্যাট হবে তা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। স্পিচ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে বসে। এখানে হি সেড আর ইউ গোয়িং টু স্কুল, এখানে ইনভার্টেড কমা উঠিয়ে লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ইফ ব্যবহৃত হয়েছে। এভাবে বাক্যটি যদি অবজেক্টিভ হয় তাহলে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট দিতে হবে। আবার বাক্যটি যদি এক্সক্লেমেটরি হয় তাহলে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট দিতে হবে। ডাক দিনে পারসন চেঞ্জ করতে হবে। এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আবার রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আবার রিপোর্টেড স্পিচের থার্ড পারসন থাকলে তা পরিবর্তন হবে না। 4 নম্বর ধাপে টেন্স চেঞ্জ করতে হবে। তো ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। আবার ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টের সময় ফার্স্ট কন্টিনিউয়াস দিতে হবে। ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে ইনডাইরেক্টের সময় পাস্ট পারফেক্ট দিতে হবে। এভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে ইনডাইরেক্টের সময় পাস্ট পারফেক্ট দিতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এটা কোনো পরিবর্তন হবে না। আবার যদি ডাইরেক্টে যদি ফিউচার থাকে তাহলে ফিউচার ইজ দ্য ফার্স্ট,
অর্থাৎ শ্যাল থাকলে শুড দিতে হবে, উইল থাকলে উড দিতে হবে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটে টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো ইনডাইরেক্টের সময় পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, আর পাস্ট কন্টিনিউয়াসে থাকে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমাদেরকে দিতে হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, আর পাস্ট পারফেক্টে থাকে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে যদি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে দিতে হবে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার পাস্ট ইনডিফিনিটে থাকে ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে টেন্সটা। পাস্ট কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এভাবে যদি ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, যেমন পাস্ট কন্টিনিউয়াসে থাকে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ওইটার কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট টেন্সে দিতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, আর ওইটার পরিবর্তন কোনো হবে না, কোনো পরিবর্তন হবে না। এখানেও পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ফিউচারে শুধু শ্যালের জন্য কি দিব শুড, আর উইলের জন্য উড দিতে হবে। 5 নম্বর ধাপে আমাদেরকে ওয়ার্ড চেঞ্জ করতে হবে। যেমন ডাইরেক্টে নিয়ারনেস ওয়ার্ড থাকে, আর ইনডাইরেক্টের সময় এটা ডিস্টেন্স ওয়ার্ডে পরিণত করতে হবে। এখানে নিয়ারনেস ওয়ার্ড নাও থাকলে ডিস্টেন্স ওয়ার্ড হিসেবে দেন দিতে হবে, হেয়ার থাকলে হেয়ার দিতে হবে। নিয়ারনেস এবং ডিস্টেন্স ওয়ার্ডগুলা আমরা যে গ্রামারগুলো পড়ি এই গ্রামারগুলোর মধ্যে পাওয়া যাবে, তো আমরা সেখান থেকে শিখে নিতে পারবো। ন্যারেশনকে ভালোভাবে জানার জন্য ন্যারেশনের নিয়মগুলোকে আমরা যে 5টি ভাগে ভাগ করেছি সেই 5টি ভাগ আমাদের জানতে হবে।